দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তমঞ্চ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি সারওয়ার সুমন। আজ মুক্তমঞ্চ অনুষ্ঠানে আমার সাথে অতিথি হিসেবে যিনি আছেন, এ ধরনের অনুষ্ঠানে তাকে সাধারণত আমরা আগে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচয় করিয়ে দিতাম, কিন্তু সম্প্রতি তার পরিচয় কিছুটা বদলেছে। আজ মুক্তমঞ্চ অনুষ্ঠানের অতিথি ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা এবং একই সাথে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। ডাক্তার জাহিদুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 স্টুডিওতে। আমাকে ডাকার জন্য। শুরুতেই যেটি আমি শুরুটা করলাম যে আপনার পরিচয় বদলেছে এভাবে দেখা যেতে পারে যে দ্য টেবিল হ্যাজ টার্নড। এতদিন টেবিলের এক পাশে থেকে সরকারকে নানান রকম নীতি পরামর্শ সুপারিশ করেছেন, এখন আপনি নিজেই টেবিলের উপাসটায় গেছেন। তো আসলে পরিবর্তনটা কি? আগের এখন নিজে হাতে নাতে দেখছেন নীতিগুলো কীভাবে কাজ করে, পলিসি কীভাবে ড্রাফট হয়, কীভাবে ফাইনালাইজ হয়, আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি দেখছি এভাবে বলার চাইতে এভাবে বলতে আমি পছন্দ করব। দেখতে শুরু করেছি, আসলে খুব অল্প দিন হয়েছে, এবং যেটা হয় একটা সরকার অনেক বড় একটা মেকানিজম, এটা একটু বুঝে ওঠার সময় লাগে। আমি বুঝে ওঠার চেষ্টা করছি, খুবই আন্তরিকভাবে চেষ্টা করছি। আর অনুভূতির কথা যেটা বললেন, খুব স্বাভাবিকভাবেই একটা সময় যখন একটা সরকার কোনো কিছু করতে পারছে না, সেটার সমালোচনা করা, সেটার জন্য পথ বাতলানোর চেষ্টা করা, আর যখন এইদিকে আছি তখন আসলে এইভাবে কথা না বলে রাদা সেটা করতে চেষ্টা করা, এটা একটা নতুন এক্সপেরিয়েন্স, একটা নতুন চ্যালেঞ্জ আছে। সেটার যেমন এক ধরনের ঝক্কি আছে, একই সাথে এক ধরনের আনন্দও আছে। কারণ যখন আমি একটা জায়গা থেকে টেবিলের কথা যেহেতু বলছেন, অন্য পাশ থেকে যখন বলার চেষ্টা করছি এটা এভাবে করা উচিত, এখন শতভাগ না হলে অনেক ক্ষেত্রেই এই ক্ষেত্রে আমার রোল প্লে করার সুযোগ আছে। সেটা ভিন্ন অভিজ্ঞতা এবং আমি এখন পর্যন্ত ভালো লাগছে। তবে যে বললাম যে জিনিসগুলো আরও বুঝে উঠলে আসলে আমি আমার যে ক্যাপাবিলিটি আছে সেটা অনুযায়ী ডেলিভার করতে পারবো আশা করি। নিশ্চয়ই দেখছেন যে এই সিস্টেমকে, অর্থাৎ বিউরোক্রেসি কিংবা সরকারি প্রক্রিয়া মেনে যেভাবে কাজগুলো হয়, এটিকে জনমুখী করার সুযোগ কি দেখলেন কিংবা বাধাগুলো কি দেখলেন, সেগুলো তো হাতে নাতেই আপনি এখন ফেস করছেন। আবারও কতটুকু বুঝে ওঠা? হ্যাঁ, বুঝে উঠতে শুরু করেছি। আবারও বলছি, হ্যাঁ, বুঝে ওঠা যথেষ্ট গেল না, কিন্তু প্রাথমিক কিছু তো দেখা যাবেই, যেহেতু আমি কাজ করতে শুরু করেছি। আমি দুটো মন্ত্রণালয়ের সাথেও সংযুক্ত হয়েছি। একটা কথা একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে ট্রেডিশনালি আমাদের সরকারের যে স্থায়ী অংশ, ব্যুরোক্রেসির কথা বলছেন, এনারা তো থেকে যান, সেই অংশের নানা রকম সমালোচনা ছিল। সমালোচনা তাদের দক্ষতা নিয়ে সমালোচনা, তাদের আন্তরিকতা নিয়ে সমালোচনা ছিল। আমরা যে খুব পৃথিবীর স্ট্যান্ডার্ডে খুব টপ নচ একটা ব্যুরোক্রেসি আমাদের ছিল তা তো না। এমনকি দক্ষিণ এশিয়ার স্ট্যান্ডার্ডেও খুব ভালো আমরা ছিলাম বলা যাবে না। কিন্তু ওভার দ্য ইয়ার্স, বিশেষ করে আমরা শেখ হাসিনার সময়কালের কথা যদি বলি, সে সময় ব্যুরোক্রেসিকে যেভাবে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, দীর্ঘ সময় 15 বছর, অন্তত শেষের 10 বছর তো একেবারেই অনির্বাচিত ব্রুটাল একটা সরকার ছিল। সেই সরকারটা ব্যুরোক্রেসিকে যেভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন, এখন যারা আমলাতন্ত্রে আছেন তারা সরকারের সাথে মোরাললেস কমপ্লাই তো করতে হয়। ফলে তারা যে মাইন্ডসেটের মধ্যে ছিলেন এতগুলো বছর, সেখান থেকে হঠাৎ করে পাল্টে যাওয়া খুব সোজা না। আমাদের আগেই সমস্যা ছিল, সেই সমস্যাটা এখন অনেকটা বেড়েছে এটার পর। কিন্তু আমি ধারণা করি, বা আমি যাদের সাথে কাজ করতে গেছি এখন পর্যন্ত, আমার মনে হয়েছে তারা এই বাস্তবতাটা ধরতে পারছে। এটা একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত এবং খুবই বড় ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার। 2/3 বেশি আসন পেয়েছে, 50% বেশি পপুলার ভোট পেয়েছে, স্বতন্ত্র ধরলে প্রায় 60%, তারাও মূলত বিএনপিরই মানুষ। সো এইরকম ম্যান্ডেট প্রাপ্ত একটা সরকার যখন আসে, সেই সরকারের ব্যাপারে তাদের যে দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন দরকার, আমি সেটার সাইন দেখতে পাচ্ছি। কিন্তু একই সাথে আপনি যখন দীর্ঘদিন একটা সিস্টেমের মধ্যে থাকেন, এটা কালচারের অংশ হয়ে যায়, ওটা রাতারাতি ভেঙে ফেলা যাবে তাও না। সো এটা একটা ব্যালেন্স, এবং আমি আশা করি যে এটা আমরা ধাপে ধাপে ভালোর দিকে যাব। অবশ্যই দেশের জনগণ তেমনটাই চায়। কিন্তু এমন একটি সময়ে বিএনপি সরকার গঠন করলো, 17 ফেব্রুয়ারি বিএনপি সরকার শপথ নিল এবং 28 ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ শুরু করে দিল। এটি একটি নতুন সরকারের জন্য সরকারকে একটু অপ্রস্তুত অবস্থায় ফেলেছে কিনা? জ্বালানি সরবরাহ সংকট, অনেক কিছুই ফেস করতে হচ্ছে। নতুন সরকারের জন্য এই চ্যালেঞ্জ একটু বাড়তি হয়ে গেল কিনা, যুদ্ধটি যোগ করলো কিনা? আমার মনে হয় অনেক বাড়তি হলো, একটু না। আমরা একটা নতুন সরকারও যে আমরা প্রথম 100 দিনকে হানিমুন পিরিয়ড বলি, সেই সরকার যখন এরকম একটা পরিস্থিতি ফেস করে, এটা খুবই মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক। আবারও বলছি, বাংলাদেশ বিশেষ করে অর্থনৈতিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল
প্রিভিয়াস রেজিমের হাতে। আর অন্তর্বর্তী সরকারের সময় এটা হয় একটা মানে কম সময়ের যে সরকার, যে সরকারটা টেনিওর 1-1.5 বছর হবে, সে সময় অর্থনীতির গতি প্রকৃতি কমে যায়, এটাই নিয়ম। ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় না, কারণ সে দেখতে চায় দীর্ঘমেয়াদী সরকার কে হবে। ফলে ওই সময়টাও আসলে খুব ভালো যায়নি। আমি এখানে লুটপাট হয়েছে তা বলছি না, ওই সময় লুটপাটের কারণে হয়নি, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেচারের কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গিয়েছিল। আমাদের জিডিপির ফোরকাস্টিং 3-এর নিচে চলে এসেছিল অন্তর্বর্তী সরকারের সময়। সেই জায়গায় কথা ছিল আমরা এখন খুব বড় স্কেলে আমাদের অর্থনৈতিক বিনিয়োগ হবে, অর্থনীতির একটা বুম হবে, এবং সেটা সম্ভব ছিল। একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সময় বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে, তারা কিন্তু দারুণভাবে বিনিয়োগে আসবে। বিনিয়োগ মানেই হচ্ছে কর্মসংস্থান, কর্মসংস্থান মানেই মানুষের বাইং ক্যাপাসিটি বাড়া, বাইং ক্যাপাসিটি বাড়লেই অর্থনীতিতে গতি সঞ্চারিত, সে ডিমান্ড তৈরি করে, আরও বিনিয়োগ হয়, এভাবেই চলতে থাকে। সেই জায়গায় আমরা এই ধরনের একটা সংকটে পড়লাম, এবং এটা শুধু জ্বালানি না, আমরা একটু মিস করি কখনো কখনো হরমুজ স্ট্রেইট দিয়ে পৃথিবীর 20% সারের পরিবহনও হয়। সুতরাং আমাদের সারের সংকটেরও বা দাম অন্তত বৃদ্ধির সম্ভাবনা আছে। এখন দাম বৃদ্ধি মানে আপনি ভর্তুকি দিচ্ছেন, আপনি প্রতিদিন জ্বালানিতে 150 কোটি টাকার বেশি 167 কোটি টাকা আপনি ভর্তুকি দিচ্ছেন, তো দিনে সেটা জনগণের টাকা। সো ওই চাপ তো আছেই, এবং এই চাপ সব কিছু মিলে এই একটা নতুন সরকারের জন্য এটা আসলে খুবই দুঃখজনক। আমরা আশা করি জনগণ এটা বুঝবেন যে এটা এই সরকারের জন্য এটা গ্লোবাল একটা সমস্যা সরকারের উপরে এসে পড়েছে। বরং সরকার এখন পর্যন্ত জ্বালানির দাম না বাড়িয়ে চেষ্টা করছেন যতটুকু ম্যানেজ করা যায়, কিন্তু কিছু না কিছু প্রভাব তো পড়বেই। আর বিশেষ করে এই যুদ্ধটা যদি আরও দীর্ঘস্থায়ী হয়ে ওঠে, একটা কথা একটু মনে রাখা দরকার, যুদ্ধ দীর্ঘস্থায়ী না হলেও জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় ওখানে যে ক্ষতি হয়েছে উৎপাদন এবং পরিশোধনে, বিশেষ করে এলএনজিতে কাতারে, সেটা ঠিক হতেও কয়েক বছর লেগে যেতে পারে। আর যদি এটা দীর্ঘায়িত হয় সংকট আরও বাড়তে পারে। তো আমরা জনগণের কাছে এটুকু বলবো যে তারা যেন বাস্তবতাটা বোঝেন। কিন্তু আবারও অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, একটা নতুন সরকার যে পূর্ণোদ্যমে কাজ করতে চেয়েছিল সে চেষ্টাও করছে, কিন্তু কিছু কিছু নাই, বড় একটা বাধার মুখে এসে পড়লো। সরকারের জন্য অস্বস্তি বটেই, এই যুদ্ধ, মধ্যপ্রাচ্য সঙ্গে সবকিছু মিলে সরকারের জন্য অস্বস্তি, কিন্তু সরকার একটু আপার হ্যান্ডেও আছে। অনেকেই বলে থাকেন যে নির্বাচনের প্রতিশ্রুতিগুলো, বিশেষ করে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, খাল খনন শুরু করা, বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা, এগুলো একটু পজিটিভ ইম্প্যাক্ট কিংবা পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি সরকারের সম্পর্কে দিচ্ছে। এটিও তো সত্য। অনেকে এটিও বলছেন যে এত কম সময়ে নির্বাচনী ইশতেহারের বিষয়ে বাস্তবায়নের দিকে যাওয়ার নজির বাংলাদেশে কমই বলতে হবে। সেই জায়গা থেকে বিএনপি সরকার একটু সুবিধাজনক জায়গায়ও আছে কিনা জনগণের কাছে অন্তত? আমি মনে করি আছে, যে আক্ষরিক অর্থেই যে কথাটা প্রধানমন্ত্রী বলেছেন, ফেসবুকে লেখা হয়েছে যে নখে কালির দাগ শোকানোর আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করা হয়েছে। আপনি অনেকগুলো বলেছেন, এর সাথে আমি আরেকটা যোগ করতে চাই, বিভিন্ন ধর্মের যেসব ধর্মগুরু আছেন তাদেরও ভাতা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এর মাধ্যমে একটা জিনিস তো বোঝা গেল যে এই সরকারটা জনগণের জন্য কাজ করতে বদ্ধপরিকর। সে যে ম্যানিফেস্টো দিয়েছে সেটা দেওয়ার জন্য দেয়া না। আমি আপনাকে এটুকু তথ্য জানাতে পারি আপনার মাধ্যমে দর্শকদেরকে, এই ম্যানিফেস্টো ঠিকঠাক মতো ধাপে ধাপে প্রতিপালিত হচ্ছে কিনা সেটার জন্য একটা বিশেষায়িত টিম তৈরি হয়েছে, যারা 6 মাস, এই যে ধরুন 6 মাসের আমাদের একটা কর্মসূচি আছে, 6 মাসের পরই সেই মনিটরিংটা হবে, আমরা কদ্দূর করতে পারলাম। শুধু সেটা না, এই যে কন্টিনিউয়াসলি যা যা হচ্ছে 1 বছর পর 2 বছর পর, এটা কিন্তু ক্রমাগত এই ভ্যালুয়েশনটা চলবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই সিরিয়াস, এবং তিনি একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, তার নেতৃত্বে একটা টিম এটা মনিটর করবে। তার মানে আগামী 5 বছর পর যখন এই সরকার বা বিএনপি নির্বাচনে দাঁড়াতে যাবে, সে কিন্তু এই জিনিসটা নিজেই ফেস করতে চায়। সে কারণে আমি বলছি যে ওই আন্তরিকতাটা আছে, এটা মানুষের কাছে বার্তা দেওয়ারও প্রয়োজন আছে। মানুষ যে পরিমাণ প্রত্যাশা একটা সরকারের উপরে করেছে, একজন প্রধানমন্ত্রীর উপরে করেছে, তিনি সেই বার্তাটা ঠিকঠাক মতোই দিতে পারছেন এখন পর্যন্ত, আমি সেটাই বলবো। আর যে কিছু কিছু ক্ষেত্রে যে 2-1টা ঘটনা ঘটেছে সেটা তো আসলে খুব আনএক্সপেক্টেড, আরও ভালো কিছু হতে পারত। বিশেষ করে অর্থনীতিকে চাঙ্গা করে আমাদের তো একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল কর্মসংস্থান নিশ্চিত করা, সেটাই হয়তো কিছুটা চ্যালেঞ্জ শর্ট টার্মে তৈরি হয়েছে, সেটাও আমরা কাটিয়ে উঠতে পারবো আশা করি। আপনি বলছিলেন যে ইভ্যালুয়েশন হচ্ছে, ওই প্রক্রিয়ার মধ্যে সরকার আছে, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, আপনারা যারা উপদেষ্টা আছেন সবাই আছেন। ইভ্যালুয়েশন করে যদি দেখা যায় যে কারো পারফরমেন্স আসলে
কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছচ্ছে না কিংবা যেটা আশা করা হচ্ছিল সেটি হচ্ছে না, সেক্ষেত্রে কি মন্ত্রী বদল, প্রতিমন্ত্রী বদল আমরা দেখতে পারি? নিশ্চয়ই দেখতে পারি। একটা কথা মনে রাখতে হবে, আমি একটু আবার বারবার শেখ হাসিনার কথা আসছে, ওই সময় আমরা দেখতাম কখনো কোনো মন্ত্রী বা এই ধরনের পজিশনে মানুষকে অলমোস্ট চেঞ্জ করা হতো না। মানে ওই সরকারগুলো একটা পারসেপশন দেখানোর চেষ্টা করতো যে একজন অসীম ক্ষমতাধর নিখুঁত একজন ব্যক্তি আছেন দায়িত্বে, মানে স্বৈরাচারী ব্যবস্থা বা ফ্যাসিবাদ বা মাফিয়াতন্ত্র টিকিয়ে রাখার জন্য একজন বিরাট লিডারকে সামনে আনতে হয়, যিনি প্রবলেম আছে, যিনি নিখুঁত, যিনি সব সমস্যা থেকে সমাধান করবেন, উনি কোনো ভুল করতে পারেন না। কিন্তু গণতান্ত্রিক সরকারগুলো এরকম না, সে রিয়ালাইন করে। ইনফ্যাক্ট ইভ্যালুয়েশনের পর 6 মাস পর যদি দেখা যায় যে কারো খুব গ্রস কোনো সমস্যা আছে, হতে পারে যে আপনি দপ্তর বা মন্ত্রণালয় পুনর্বন্টন হতে পারে, এমনকি পরিবর্তনও হতে পারে, এই জায়গাটা থাকবে। এই ধরনের একটা বার্তা আসলে মন্ত্রিপরিষদে দেয়া আছে। কারণ আমিও মনে করি যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং জনগণের ভোটে আবারও নির্বাচিত হতে চায়, সে দায়িত্ব পেতে চায় ভোটের মাধ্যমে, তো দিনের শেষে তো আপনি মানুষকে সার্ভ করতে হবে। যিনি সার্ভ করতে পারছেন না, আবারও বলছি, আপনি যদি স্বৈরাচারী সরকার হন তাহলে আপনার তো জনগণের কাছে যেতে হয় না। সো কে কী পারফর্ম করলো সেটা ম্যাটার করে না, তার সাথে আমার কোনো রকম কী ডিল আছে না আছে সেটার উপর সব কিছু ডিপেন্ড করে। কিন্তু যদি আপনি নিজে চিন্তা করুন, আপনি প্রাইম মিনিস্টার, আপনি আবার নির্বাচিত হতে চান, তাই যদি হয়ে থাকে আপনার কোনো একজন মন্ত্রী পারফর্ম করতে পারছেন না, তার জন্য আপনার বদনাম হচ্ছে, মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এই কারণে আপনি ভোট না পেতে পারেন, তাহলে আপনি এভাবেই চিন্তা করবেন। সেটা হলো গ্রস কথা। আর এমনি আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে আমি এটা বলতে জানি যে শুধু ভোটের ভয়ে এটা করছেন তা না, তার আন্তরিক ইচ্ছে আছে তিনি মানুষের জন্য কাজ করবেন। সুতরাং সেটা যিনি ঠিকঠাক মতো, একটা বলছি না যে একটু এদিক সেদিক হলেই হবে, কিন্তু যদি গ্রস কোনো ডেফিসিয়েন্সি থাকে সেটা নিশ্চয়ই তিনি সেভাবে ভাববেন। কিন্তু বিরোধিতা করার ক্ষেত্রে দেখা যায় যে একরকম বিরোধিতা আছে যে স্বভাবসুলভ বিরোধিতা, মানে সরকার কিছু একটা বলা, কিছু একটা করা মানে সেটার বিরুদ্ধে যেতে হবে। বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার এই জগতে বিরোধিতা না করলে যেন বিষয়টা হচ্ছে না, মানে এই টেন্ডেন্সিটা আসলে কিভাবে দেখেন? মানে ঠিক আছে, মুক্ত মত, মুক্ত পথের চর্চার জন্য এই সমালোচনাগুলো জরুরি, কিন্তু বিরোধিতা আসলে কোন এক্সটেন্টে কতটুকু করা যাচ্ছে, আসলেই এইটার যৌক্তিক সমালোচনা হচ্ছে কিনা, টোটাল সিনারিওটা মাথায় রেখে বলা হচ্ছে কিনা কোনো পদক্ষেপের, মানে সরকারের সম্প্রতি কিছু পদক্ষেপে এরকম কিছু বিরোধিতাও অনেকে বলেছেন। এই প্রবণতাটা আপনি কিভাবে দেখেন মানে আমি আপনার প্রথম দুটো, আপনি কয়েকটা জিনিস অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন, কতটুকু কোন এক্সটেন্টে করবে, কিন্তু একটা জিনিস আমি পিক করছি, যৌক্তিক হলো কিনা। আমি চাই সরকারের প্রত্যেকটা যৌক্তিক সমালোচনা সোশ্যাল মিডিয়াতে এবং মেইনস্ট্রিম মিডিয়াতে হোক। এটা আমার ব্যক্তিগত চাওয়া, আমি এখন সরকারের অংশ হয়েও কথাটা বলছি। আমরা একটা গণতান্ত্রিক সরকার, এই সরকার গণতান্ত্রিক সরকার, এই সরকার যদি গণতান্ত্রিক সরকার হয়ে থাকে, সে চাইবে তার সমালোচনাগুলো আসুক, সেখান থেকে সে তাকে ঠিক করে নিতে পারে। এই কারণেই ডেমোক্রেসির ক্ষেত্রে, একটা ডেমোক্রেটিক স্টেটের ক্ষেত্রে মিডিয়াকে ফোর্থ স্টেট বলে। সুতরাং এটা হোক। যেটা জরুরি সেটা হচ্ছে, এখন আমাদের দেশে কতগুলো মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন হচ্ছে। আপনি ভেস্টেড ইন্টারেস্টে দুটো কাজ করেন, একটা হচ্ছে কারো দেয়া বক্তব্য থেকে কোনো একটা বাক্য পিক করেন। আচ্ছা, আমি একদম ব্যাখ্যা দিই। আমাদের যোগাযোগ, সড়ক, রেল এবং নৌপরিবহন মন্ত্রী জনাব রবিউল ইসলাম রবির একটা বক্তব্য নিয়ে শুরুতেই খুব ঝামেলা হয়েছিল, সড়কে চাঁদাবাজি, সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি। আচ্ছা, উনি যেটা বলেছিলেন, আমি একটু খেয়াল করি, সমঝোতার ভিত্তিতে টাকা, এটা চাঁদা না, উনি এটা বলেছেন। যখন আপনার বিভিন্ন সংগঠনের নামে নেওয়া হয়, এটা সমঝোতার মাধ্যমেই নেওয়া হয়, ঠিক আছে। এটা উনি এরপর কিন্তু যোগ করেছেন, আমরা অনেকে খেয়াল করিনি এটা, উনি যোগ করেছেন এই যে টাকা নেওয়া হচ্ছে সংগঠনের নামে, সেটা তাদের কল্যাণে ব্যয় হয় কিনা, মানে শ্রমিক কল্যাণ, সেটা নিয়ে প্রশ্ন আছে, সেটা তারা খতিয়ে দেখবেন। আমরা খেয়াল করছি ব্যাপারটা। মূল সমস্যাটা কোন জায়গায় ছিল? মূল সমস্যাটা ছিল যে এই সমিতির নামে নেওয়া হয়, তাদের কল্যাণের কথায় নেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই শ্রমিকরা তাদের বিপদে এখান থেকে পায় না, সে আহত হলো, সে মারা গেল। এই কথাটা তো জনাব রবি, আমাদের মন্ত্রী, উনি অ্যাগ্রি করেছেন এবং সেটি হচ্ছে তলিয়েও দেখবেন বলছেন, কিন্তু খেয়াল করে ওই অংশটা বাদ গেল। ফলে যখন খণ্ডিতভাবে আপনি একটা বাক্য নেন, আমরা অনেক ইদানিং ফটোকার্ডই দেখি, সেটা দেখে আমরা আলটিমেটলি বিচার করে ফেলি। সো এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আদৌ কেউ কিছু বলেননি, আমরা এরকম কথা জাস্ট একটা ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিচ্ছি, আমরা অনেকে বিশ্বাস করি।
আবার কখনো কখনো আরেকটা প্রবণতা আছে, ধরুন আপনার চ্যানেলের যে লোগো আছে ওর ভেতরে অন্য একটা কিছু লিখছে, কিন্তু দূর থেকে দেখতে এটা চ্যানেল 24 এর লোগো মনে হয়, তার মধ্যেও কিছু মিথ্যে এটি কথা। আসলে একরকম বৈশ্বিক সমস্যাও হয়ে দাঁড়িয়েছে। তাই, একদম বিবিসি, সিএনএন এর ফটোকার্ড একইভাবে ব্যবহার করে একইভাবে ফেক এবং মিসইনফরমেশন ছড়ানো হচ্ছে। বাংলাদেশও এর শিকার। তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের কিন্তু সতর্ক শুধু না, আমি মনে করি এই সরকার এই ব্যাপারে কঠোরও হবে। কালো আইন রেখে সরকারের সমালোচনা কতটুকু করা যাবে এবং কতটুকু নির্ভয়ে করা যাবে সেটি প্রশ্ন সাপেক্ষ। অনেকে এই প্রশ্নটি তোলেন। সেই আইনগুলির ব্যাপারে আসলে বিএনপির সরকার কি ভাবছে সামগ্রিক মূল্যায়ন? মানে এই সরকার অবশ্যই যে কোনো আইন, বিশেষ করে যে আইনগুলো নিয়ে আমরা দীর্ঘদিন আমরাও অ্যাক্টিভিজমের মধ্যে ছিলাম, যেগুলোর অপব্যবহার হয়েছে, বা আমরা এভাবে বলি আইনগুলো এমন ছিল ওটা অপব্যবহারের জন্যই পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন ছিল তখন ওর মধ্যে যেভাবে অপরাধের সংজ্ঞায়ন করা হয়েছে অস্পষ্টভাবে, আরবিট্রারিলি, সেটা দিয়ে যে কাউকে যে কোনো অপরাধ হিসাবে তাকে সাব্যস্ত করা যায় এবং সেটা নিয়ে ব্যবস্থা নেওয়া যায়। সো নিশ্চিতভাবে আমরা এই কাজগুলো করব। তবে এই মত প্রকাশ সম্পর্কে আমি একটা কথা আপনাকে বলতে চাই। আপনি সামাজিক মাধ্যমে যদি যান, প্রচুর মন্ত্রী তো আছেনই, প্রধানমন্ত্রী সম্পর্কেও অত্যন্ত কঠোর মন্তব্য, শুধু না ব্যঙ্গ বিদ্রূপ করা হচ্ছে, এগুলো কিন্তু চলছে এখন পর্যন্ত। আপনি দু একটা ঘটনার কথা বলেছেন, আমরা আসলে চাইবো না এরকম কোনো কিছু ঘটুক, এবং সেটাও কতটুকু কি ঘটেছে সেটাকে তলিয়ে দেখার প্রয়োজন আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মত প্রকাশের জায়গাগুলো থাকা দরকার। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তখনও প্রধানমন্ত্রী হননি, 5 আগস্ট পরবর্তী সময়ে ওনাকে নিয়ে অত্যন্ত বিদ্রুপাত্মক একটা কার্টুন আঁকা হয়েছিল 5 আগস্টের পর, তিনি নিজে সেটা শেয়ার করেছেন। ইট ওয়াজ এ মেসেজ যে আসলে উনি এটার প্রতি অনেক টলারেন্ট থাকবেন। সত্যিই আমি নিজে সামাজিক মাধ্যমে দেখার চেষ্টা করেছি। শুধু মেসেজ না, আমার মনে হয় যে সেই কার্টুনটা শেয়ার করা একটি অন্যরকমই মেসেজ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন বিরোধী দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেছেন, এটি অনেকে সেই কার্টুনটা শেয়ার করার মধ্য দিয়ে আসলে একদম অনেকের কাছে সেটি পরিষ্কার। একদম আমি এখন পর্যন্ত মনে করি যে মানে সোফার মত প্রকাশের ক্ষেত্রে সমস্যা হয়নি। আমি আবার উল্টো কথা আমি আপনাকে একটু বলতে চাই, এটা একটু ইম্পর্টেন্টও। দীর্ঘদিন যখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থায় থাকি, আমি যেমন আমলাদের কথা বললাম, মিডিয়ারও কিন্তু একটা মেজর ট্রান্সফরমেশন হয়েছে। মিডিয়াও সাংবাদিকতা বলতে যা বুঝতো আগে, সে কি মানে ওই সময় সাংবাদিকতা কি ছিল, অনেক ক্ষেত্রেই আমরা যদি সেই বিদ্রুপ করতাম প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলনগুলো ছিল, এখন সাংবাদিকদেরকেও মিডিয়াকেও আসলে তার ওই জায়গাটা রিয়ালাইন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকারের সময় তার কাজ হচ্ছে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, যৌক্তিকভাবে চ্যালেঞ্জ করা, কিন্তু সেই জায়গাটা থেকে তাকে ফিরে আসতে হবে। মাঝে মাঝে কিছু পত্রপত্রিকায় এমন সব নিউজ দেখি অনলাইন মিডিয়াতে, প্রতিষ্ঠিত মিডিয়াতে, যেগুলো একটা সরকারকে এভাবে কথা বলার দরকার নেই, সরকার এটা এক্সপেক্টও করে না। তখন সরকারও হননি, বর্তমান প্রধানমন্ত্রীর স্ত্রী দেশে এসছেন, এয়ারপোর্টে নামা থেকে তখন বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, তাকে দেখতে যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠিত অনেকগুলো পত্রিকা যেভাবে নিউজ করেছে, এটা কি আপনি মনে করেন যে কোনোভাবে তখনকার, উনি তো আর তখন প্রধানমন্ত্রী নেই, তারেক রহমান বা তার হয়ে কেউ বলে দিয়েছে ডু দিস? সো মিডিয়ার ক্ষেত্রে আমি আবারও বলছি, মিডিয়াকেও শক্ত হতে আমি চাই। আমি এই জায়গাটা টেবিলের এপাশে এসে আমি এটা চাইছি না মিডিয়া সরকারের শুধু স্তুতি করে যেতে হবে। মিডিয়াও স্ট্রং হবে, মিডিয়া সরকারের যৌক্তিক সমালোচনা করবে, সেই প্ল্যাটফর্মটা তার আলোচনায় শুধু না, যেমন আলোচনায় কিন্তু এটা সেই সময়ও ছিল, আমি এটা বলতে পারব। কিন্তু গণমাধ্যমগুলোতে একরকম 17 বছর কর্তৃত্ববাদী একটা শাসনের অধীনে থাকার ফলে যে প্রবণতা, মানসিকতা তৈরি হয়েছে, এটি ওভারনাইট কাটিয়ে উঠবে সেটি আশা করা সম্ভবত ভুল। একরকম কলোনিয়াল হ্যাংওভারের মতো, একদম একেবারে অটোক্রেটিং হ্যাংওভারের মধ্যে হয়তো অনেক গণমাধ্যম। তারপর আমি জন্য আমি সুযোগ যেহেতু পেয়েছি, আপনাদেরকে আমি এনকারেজ করছি, মানে আমি টেবিলের কোন পাশে আছি সেটা আমি নাগরিক হিসাবে বলছি, আপনারা যৌক্তিকভাবে, মানে মিডিয়ার কাজ গণতন্ত্রে ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, ক্ষমতাকে চ্যালেঞ্জের উপরে রাখতে হয়। এটি তো একরকম ধ্রুব সত্য, ক্ষমতাকে এই চ্যালেঞ্জের মধ্যে, যৌক্তিক চ্যালেঞ্জের মধ্যে রাখলেই ক্ষমতা মানুষের জন্য কল্যাণকামী হয়ে ওঠে। এবং মজার ব্যাপার, ওটা তখন যিনি ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী ক্ষমতা শব্দটা পছন্দ করেন না, তিনি দায়িত্বে আছেন বলছেন, তার জন্যও মঙ্গল হয়। আপনি অ্যাপারেন্টলি
ক্ষমতার অপব্যবহারের পথে যদি যেতে থাকেন, আপনি হয়তো বুঝতে পারছিলেন না, এটা আপনার হয়তো বিপদ ডেকে আনবে। কিন্তু যখনই এই চাপ তৈরি হবে, চাপে যদি সেখান থেকে সে ফিরে আসে, দিনের শেষে যিনি দায়িত্বে আছেন তারই লাভ হয়। এই চাপ চ্যালেঞ্জ এক মাসের বেশি সময় পেরিয়েছে, সংসদের বিরোধী দল জামাত এবং এনসিপি এই চাপ চ্যালেঞ্জ কতটুকু তৈরি করতে পেরেছে এবং তারা কতটুকু আসলে সংসদের রাজনীতি মাঠের রাজনীতির এই ব্যালেন্সটা তারা কিভাবে করবে, তাদের আসলে সম্পর্কে মূল্যায়নটা কি করবেন আপনি? আমি পার্লামেন্ট আসলে আবার শুরু হচ্ছে, আমরা দেখতে আগামীকাল পাবো। থেকে। আমরা দেখতে পাবো শুরুর দিন যা হয়েছে, নট ব্যাড। তাদের কিছু অবস্থান, এর মধ্যে হয়তো কিছু সাংঘর্ষিক পরিস্থিতি আপনি দেখতে পারেন তাদের অবস্থানের সাথে। তারা যথেষ্ট ভাইব্রেন্ট থাকবে বলে আমার মনে হয়েছে এবং তাদের সংখ্যাটা ভালো। এবং পার্লামেন্ট যে জায়গাটা মূলত, সেটা হচ্ছে পার্লামেন্টে বলতে পারবেন এরকম মানুষ। এবং আমি এনসিপি এবং জামাত মিলে কিছু মানুষজনকে দেখি যারা আসলে তাদের বক্তব্য খুব ভালোভাবে উপস্থাপন করতে পারবে। আরেকটা কথা মনে রাখা দরকার, এটা আগের পার্লামেন্ট থেকেও হয়েছে, সেটা হলো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, কারো একটা বক্তব্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে বিরোধী দল যদি যৌক্তিকভাবে সরকারের ভুল ত্রুটি তুলে আনতে পারে, এটা শুধুমাত্র এই যে এখন গণভোট এবং কনস্টিটিউশনাল যে ডিবেট সেটা না, জনগণের যে সব ইস্যু আছে, যেমন ধরুন এখন আপনি পার্লামেন্টে গিয়ে যদি বলেন তেলের যে সংকট, এটার দায় সরকারের, সরকার খুব খারাপ করছে, এই যুক্তিসম্মত মানুষ নেবে না। কিন্তু যেখানে যেখানে সরকারের সত্যিকার অর্থেই সমস্যা আছে, সেটা আপনি খুঁজে বের করে যদি এক্সপ্লেইন করতে পারেন, সেটা দারুণ অ্যাক্টিভিজম হবে, সরকারের উপরে তীব্র চাপ তৈরি হবে। আমি মনে করি না এখনই রাজপথে যাওয়ার মতো কোনো পরিস্থিতি আছে। তারপর একটা গণতান্ত্রিক দল যাওয়ার চিন্তা করতে পারে, কিন্তু বিশেষ করে ইন্টারিম সরকারের সময় কারণে অকারণে রাস্তা বন্ধ করে ফেলার যে প্রবণতা ছিল, মানুষের এটা নিয়ে এক ধরনের ক্ষুব্ধতা আছে। এবং মানুষ ভাবতেই পারে নির্বাচন হয়েছে, এতগুলো সিট, সংখ্যাটা অনেক বড়। আমি মনে করি আমি জামাত জোট যে সিট পেয়েছে, আমার কাছে এটা বড় সাফল্য মনে হয়। তো লেটস ট্রাই ইন দ্য পার্লামেন্ট। সো আমি মনে করি তারা সেদিকে মনোযোগ দেবেন আমার ধারণা, এবং তারা এক একজন এক এক ধরনের নজিরও স্থাপন করার চেষ্টা করছেন। সমালোচনা আছে, এনসিপির একজন সংসদ সদস্য রমজানের সময় তিনি কি করছেন না করছেন, খেজুর কিভাবে ডিস্ট্রিবিউট করছেন জনগণের সামনে, নিজে থেকে জবাবদিহিতার চেষ্টা করছেন। সো এইগুলোর মাধ্যমেই আসলে আমাদের, এটা নিয়ে অন্য দিক আছে আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু উনি ওনার মতো করে একটা চেষ্টা করছেন। পার্লামেন্টে নিশ্চয়ই তারা যুক্তি তত্ত্ব দিয়ে চেষ্টা করবেন সরকারকে, সরকারের ভুল ত্রুটি নিয়ে আক্রমণই করতে, কঠোরভাবেই করুন। সো আমি সামনে দেখতে পাচ্ছি যে আমরা একটা ভাইব্রেন্ট পার্লামেন্ট পাবো, এবং সেটা সরকারকে তার কাজ করার ক্ষেত্রে সাহায্যই করবে। আমি এই প্রতিবাদকে পজিটিভলি দেখছি। তো মূলত জামায়াত এবং এনসিপি যেটি এই মুহূর্তে সরকারের কাছে প্রধান দাবি হিসেবে উপস্থাপন করেছে, যে সংবিধান সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচনের একটি রোডম্যাপ তারা চান। শুরুতে যদি সংবিধান সংস্কারের বিষয়টি, সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ থেকে শুরু করে সংবিধান সংস্কার করা, সার্বিক ব্যাপারটা একরকম অনিশ্চয়তার মধ্যে আছে কিনা অনেকে সেটি প্রশ্ন করেন। আবার অনেকে বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে দেখানোর একটি প্রবণতাও দেখা যায় বিরোধীদের থেকে। এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? এটা খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। বিরোধী দল যা করছে এটাও খারাপ না। বিরোধী দলের কৌশল হচ্ছে, বিরোধী দল তাই করার চেষ্টা করবে যেটা তার রাজনীতির কাজে লাগে। রাজনীতিতে কিন্তু সবসময় ফ্যাক্ট ম্যাটার করে না, রাজনীতিতে পারসেপশনও ম্যাটার করে। আপনি যদি প্রতিষ্ঠিত করে ফেলতে পারেন বিএনপি সংস্কার বিরোধী, পারে নাই, আমরা গত নির্বাচনে দেখেছি তারা চেষ্টা করেছেন, কিন্তু বিএনপি একটা বড় জয় পেয়েছে। বিএনপি সংস্কার বিরোধী মোটেও না, কিন্তু হ্যাঁ, এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং সংবিধান কতটুকু সংস্কার করা হবে, জুলাই সনদ নিয়ে একটা মেজর সংকট আছে। এই সংকটের কথা আমি বহুবার এই নির্বাচনের আগে আপনাদের শো বা অন্যান্য টিভিতে গিয়ে বলেছি। যেভাবে এক ধরনের ট্রিক করা হয়েছে এই গণভোটের যে ব্যালট, আমরা জানি ক আর খতে যেটা ছিল এগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এবং বিএনপি প্রকাশ্যে সেই নোট অফ ডিসেন্ট জানিয়েছে, এবং কথা ছিল জুলাই সনদ নোট অফ ডিসেন্ট সহই গণভোটে যাবে। সো একটা জটিলতা তো আসলে তৈরি হয়েছে। এক্ষেত্রে বিএনপিও কি একটু ট্রিক করেনি? যে বিএনপিও শুরুতে বলেছে যে ঠিক আছে ভোট হোক, গণভোটের পক্ষে নিজেরাও অবস্থান নিয়েছে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পর, সরকার গঠন করার পর আবার সংবিধানের কথা বলা, সংবিধানের বাইরে যাব না,
এই কথাটা আসলে তো ভোটের আগে বিএনপি বলেন, সেক্ষেত্রে বিএনপিও কি একটু কৌশল নেয়নি? আমি ঠিক কৌশল বলবো না, এখন আপনি এটাকে ইন্টারপ্রিট করতে পারেন যে এখন তো এই জিনিসগুলো কোর্টে চ্যালেঞ্জড হয়েছে, এখন আপনি বলতে পারেন, কেউ একজন তর্কের খাতিরে বলতে পারে যে এটা বিএনপির হয়ে কেউ করেছেন কিনা, এটা আপনি বলতে পারেন। আবার আমি আমার জায়গা থেকে বলতে পারি এটা তো বিএনপির কেউ মামলাটা করেনি, মানে তো রিট হয়েছে যে এইগুলো বৈধতা আছে কি না আছে। সো এটা কোর্টে ডিসপিউট হচ্ছে, কোর্টে ডিসপিউট হয়ে নিশ্চয়ই একটা সিদ্ধান্ত আসবে, সেটার ভিত্তিতে কাজটা করা যাবে। সুতরাং বিএনপি ট্রিক করেছে আমরা ফ্ল্যাটলি এভাবে বলে দেওয়া সহজ না। কিন্তু গণভোটে ৬৯% মতন মানুষ রায় দিয়েছেন গণভোটের পক্ষে, এবং বিএনপিকে ভোট দিয়েছেন এমন ৩৫% মানুষ গণভোট চান এটি জনরায় হিসাবে। সেক্ষেত্রে বিএনপির একটা রেসপন্সিবিলিটি, একটা মোরাল রেসপন্সিবিলিটি, ন্যাশনাল রেসপন্সিবিলিটি এখন পুরোটাই বিএনপির ঘাড়ে। এটি কি বিএনপির জন্য বেশি ভার হয়ে যাচ্ছে, নাকি এটা সহজ করে ফেলার জন্য আপনার কি মনে হয়? মানে মোরাল রেসপন্সিবিলিটি আপনি যেভাবে দেখাচ্ছেন আপনি এভাবে বলতে পারেন, কিন্তু আমি আবার উল্টো বলছি, বিএনপি রাদার কোনো মোরাল রেসপন্সিবিলিটি নাই যদি সে তার নোট অফ ডিসেন্টের জিনিসগুলো কার্যকর না করে। আপনি খেয়াল করবেন গণভোটের অধ্যাদেশের পরেও বিএনপির পক্ষ থেকে বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ এই আলাপটা রেগুলারলি করেছেন যে স্বাক্ষরিত যে জুলাই সনদ সেটার ভিত্তিতে গণভোট হওয়ার কথা। এখন হয় কি, ওই যে বলে ট্রিকের কথা, একটা ট্রিক হয়েছে, ভোটটা হয়ে যেতে দেওয়া হয়েছে এবং বিএনপি হ্যাঁ বলেছে, এটাও ফ্যাক্ট। কিন্তু এখন অ্যাপারেন্টলি একটা মামলার কারণে, এটা বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে, সেটার কারণে এটা আপাতত স্টলড আছে। পরিস্থিতিটা এখন এই জায়গায়, আপনি এটাকে বা যে কেউ এটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রিট করতে পারেন, কিন্তু আমি অন্তত একটা জায়গায় বলবো, অনেকবার আপনাদের এই শোগুলোতে বলেছি, ধরুন বিএনপির যে নোট অফ ডিসেন্ট আছে আপার হাউস, আমি আবারও বলি, আপার হাউসের যে বিএনপি যেভাবে চায় আর গণভোটে যেভাবে আছে, বেশিরভাগ মানুষই মনে করেছেন গণভোটে যেভাবে আছে এভাবেই হওয়া উচিত। বেশিরভাগ মানুষই বিএনপি যেভাবে চেয়েছে এটা সমালোচনা কিন্তু সিরিয়াসলি হয়েছে, অনেকেই সমালোচনা করেছেন, বিশেষ করে আমরা যারা বুঝি আমাদের সিভিল সোসাইটি সমালোচনা করেছেন। কিন্তু তারপরেও কি বিএনপি তার জায়গা থেকে সরে এসেছিল? আসেনি। সো বিএনপি ক্রিটিসাইজড হয়েছে, বদনাম হয়েছে, কিন্তু সে তার জায়গায় স্টিক করেছে। তো বিএনপি তো ওই সততাটা ওই সময় ছিল, কোনোদিন সে বলে নাই যে না ঠিক আছে আমি মেনে নিচ্ছি। সে যে মানে না এটা সে বলেই গেছে। এই কারণে বলছি বিএনপি দিক থেকে একটা মরাল স্ট্রেংথ এটা আছে টু সেই আমি কোনোদিন বলি নাই আমি এটা মানবো। ১৭ বছরের একটি কর্তৃত্ববাদী শাসনের মধ্যে বাংলাদেশ ছিল, এরপর ১.৫ বছরের অন্তর্বর্তী সরকার, অনির্বাচিত সরকার, এবং এখন একটি নির্বাচিত সরকার এবং 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে থাকা একটি সরকার। এই যে এই তফাৎটা আসলে কতটুকু দেখেন সমাজে, রাজনীতিতে, অর্থনীতিতে, নির্বাচিত সরকার ভার্সাস অনির্বাচিত সরকার, কিংবা একটি কর্তৃত্ববাদী সরকার বনাম একটি সত্যিকার গণতান্ত্রিক সরকার, এই তফাৎটা আসলে আপনি কিভাবে মূল্যায়ন করেন? মানে যে কেউ যদি তাকান, আপনি নিজেই বললেন যে একজন প্রাইম মিনিস্টার, তিনি মানে কারো কারো মনে হতে পারে যে এত তাড়াহুড়োরও বা দরকার কি, আমাকে এখনই ফ্যামিলি কার্ড করতে হবে, আমাকে এখনই খাল খনন শুরু করে দিতে হবে, এখনই ফার্মার্স কার্ডের কাজ করতে হবে, উনি ক্রমাগত করে যাচ্ছেন। এটা একদম খুব ক্লিয়ার ডিফারেন্স। একজন প্রধানমন্ত্রী বিরাট মোটর শোভাযাত্রা করছেন না, রাস্তা পুরো বন্ধ করে বসে থাকছেন না, উনি সাধারণ, এটা নিয়ে প্রশ্ন আছে তার নিরাপত্তা ঝুঁকির মুখে আছে কিনা, বা তার সময় কর্মঘণ্টা নষ্ট হচ্ছে কিনা, এসব প্রশ্ন আছে। কিন্তু তিনি চেষ্টা করছেন তার জায়গা থেকে, যেখানে যেখানে প্রয়োজন কাটছাট করছেন সরকারি ব্যয়ের, অনেক ক্ষেত্রেই এটা হয়েছে। একই সাথে ওই যে বললাম একটা জিনিস আমরা আরও ক্লিয়ারলি দেখাতে পারতাম, কিন্তু এটা ফর দ্য টাইম বিং এই জ্বালানি সংকটের কারণে এটা একটু অপ্রেসড হয়েছে। কারণ বিনিয়োগকারীরা, আমরা কিন্তু মুহূর্তেই দেখতে পেতাম বাংলাদেশে ইকোনমিক অ্যাক্টিভিটি বিরাট স্কেলে শুরু হয়ে গেছে, কারণ মানুষ বসেছিল যে আমরা একটা স্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট চাই। সেটা আসলো, কিন্তু সেটা একটু তুলনামূলকভাবে কম হলো। কিন্তু এর বাইরে আপনি যদি দেখেন মানুষের নিরাপত্তাহীনতার একটা বোধ ছিল ইন্টারিমের সময়। রাস্তাঘাট যখন তখন বন্ধ হয়ে যাচ্ছিল, যে কোনো কিছু হলেই রাস্তা, মানে ডিপ্লোমা নার্সরা তাদের ডিগ্রির গ্র্যাজুয়েশনের সমমান চান, মানে একটা ডিপ্লোমা ডিগ্রি হোল্ডার এর জন্য শাহবাগ অবরোধ করে দেব, মানে এমন কিছু নেই। খুব গর্ব করে বলতেন তারা কত শো করেছেন। কিন্তু এই যে প্রবণতা ছিল, এবং একটা সরকার যথেষ্ট কঠোর হতে পারেনি জনগণের জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে। আপনি এখন খেয়াল করুন যে এই জিনিসগুলো নেই। রাতের বেলা বা কখনো কখনো সমস্যা ছিল, নেই।
মব তৈরি হচ্ছিল। এখনও যে একদম নেই তা না, ওই যে হঠাৎ করে কিছু ঘটে গেলে আপনার একটা প্রবণতা যদি তৈরি হতে রাতারাতি উবে যায় না, কিন্তু আপনি যদি আগের সরকারের সাথে তুলনা করেন দেখবেন যখন তখন যত্রতত্র মব তৈরি করে কিছু করে ফেলা যাবে তা না। আমি বলছি না যে সব ক্ষেত্রে সব ঠিক হয়ে গেছে, কিন্তু দেখবেন ওগুলো অনেক কমে গেছে। সো এরকম নানান ক্ষেত্রে মানুষ দেখতে পাবে। জিনিসপত্রের দামও খুব বেশি এবার রমজানে বেড়ে যায়নি, নিয়ন্ত্রণের মধ্যে ছিল, ভালো ছিল। সো এরকম অনেক ক্ষেত্রে যেসব ক্ষেত্রে আমাদের এক ধরনের খামতি ছিল, সমস্যা ছিল, সেগুলো মোটা দাগে আমরা ভালো করছি। আবারও ব্যাপার, আমাদের যিনি প্রধানমন্ত্রী তিনি তো প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, তিনি এর আগে মন্ত্রীও ছিলেন না, এর আগে এমপিও ছিলেন না, উনি প্রথম এমপি, প্রথম মন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী। সে পুরো রাষ্ট্রযন্ত্রটা উনি অমানসিক অকল্পনীয় পরিশ্রম করছেন। আপনারা দেখবেন উনি ছুটির মধ্যে অফিস করছেন, প্রায় শনিবার, সব শনিবারই করছেন, শুক্রবার ঈদের ছুটির পরও করছেন। তো তিনিও নিশ্চয়ই তার নেতৃত্বে এই রাষ্ট্র কিভাবে চলবে, কিভাবে তিনি দায়িত্ব পালন করবেন, তারও আরেকটু বুঝে ওঠার ব্যাপার আছে। আপনি দেখবেন আফটার 2 or 3 months আমরা আরও অনেক ভালো কিছু দেখব। হ্যাঁ, এটি ঠিক যে এখন একটিও গুমের খবর পাওয়া যায় না, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ক্রস ফায়ার, এমনকি বর্ডার কিলিং পর্যন্ত মিনিমাম লেভেলে নেমে এসেছে। সেক্ষেত্রে ভারতের সাথে সম্পর্ক নিয়ে কথা না বললেই নয়। ভারতের সাথে সম্পর্ক নিয়ে বিএনপি সরকার আসলে ভাবনাটা কি, আমরা দেখেছি বড় সম্পর্কের বলফ অনেকটাই গলেছে, এবং যদিও ভারতের পক্ষ থেকে ভিসা দেয়া বাংলাদেশের জন্য এখনো বন্ধ আছে, এবং সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার গুরুত্বপূর্ণ সাঙ্গপাঙ্গরা সহ সেখানে অবস্থান করছেন, তাদেরকে বাংলাদেশ ফেরত চায়। সার্বিকভাবে ভারতের সাথে সম্পর্কটা আসলে কোন দিকে যেতে পারে, কত আমাদের সম্ভাবনাটা কি আছে, অবস্ট্যাকলসগুলি কি? আমি মনে করি অবস্ট্যাকলস দূর করার দায়িত্বটা মূলত ভারতের। আমাদের যে সম্পর্কের সমস্যা ছিল, এটা ভারতের দিক থেকে কিছু ভুল পদক্ষেপ নেওয়ার কারণে। মানে বাংলাদেশে একটা অথরিটেরিয়ান রেজিম জেকে বসছে, বাস্তবতাও আছে এবং পারসেপশনও যে এটার পেছনে খুবই শক্তভাবে সেই দেশটা ছিল। আমি মনে করি ভারত এখন পর্যন্ত তাদের যা যা সিগন্যালস আমি দেখছি, যেমন দেখবেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, বার্তা পৌঁছে দিয়েছেন, জনাব নরেন্দ্র মোদী টুইট করেছেন। এই সরকার গঠন হওয়ার সময় তাদের গুরুত্বপূর্ণ মানুষজন শপথে ছিলেন, তারা কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সো ভারত সম্ভবত একটা রিঅ্যালাইনমেন্ট করছে। আমাদের নীতিটা খুব সিম্পল। এটা ইলেকশনের আগে প্রায়ই প্রধানমন্ত্রী বলতেন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা কিন্তু সবার সাথে সুসম্পর্ক চাই, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের দেশে কিছু কিছু মানুষ ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ বা ঘৃণা বশবর্তী হয়ে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন যে এই দেশটার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এই দেশটার সাথে পারলে একটা যুদ্ধ বাঁধিয়ে দাও। মোটেও কাজের কথা না। বাংলাদেশের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক রিলেশনশিপও যেতে পারি। কিন্তু জরুরি ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, ওর সরকারের জনগণের প্রতি কমিটমেন্ট আছে, ওটা তাকে রাখতে হবে, এবং সেটার ভিত্তিতেই দুই দেশ কোঅপারেট করবে। এতে না দুই দেশেরই প্রচুর গেইনিংয়ের সুযোগ আছে। আর আমি মনে করি এটা হবেই, কারণ যখন একটা অথরিটেরিয়ান সরকার থাকে সে তো আসলে জনগণের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, তার একমাত্র লক্ষ্য হচ্ছে সে ক্ষমতায় থাকতে পারছে কিনা। তো শেখ হাসিনা যখন ভারতের সাথে ডিল করতেন, আলোচনা করতেন, তার একমাত্র চাওয়া ছিল আমাকে ক্ষমতায় রাখো। এখন আমাদেরকে তো আর ক্ষমতায় বা দায়িত্বে কোনো দেশ বা কেউ রাখছে না, জনগণ আমাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে। সো এই সরকার অনিবার্যভাবেই জনগণের ম্যান্ডেট নিয়ে শক্তভাবে জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে ভারতের সাথে নেগোশিয়েট করবে। আমি আশা করি ভারত এই যে ভিসা সমস্যা সহ আরও যা যা আছে, কারণ বাংলাদেশের মানুষ ভারতে না গিয়ে ভারতের বিভিন্ন রকম অর্থনৈতিক ক্ষতি হয়, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, ট্যুরিজম আছে। সো তারাও তাদের এই বাস্তবতাগুলো বুঝবেন আশা করি, এবং আমরা আস্তে আস্তে একটা ওয়ার্কিং রিলেশনে ঢুকে যাওয়া দরকার আছে। আর একটা কথা মনে রাখতে হবে, ভারতও ভবিষ্যতের বাংলাদেশে আসলে স্বাধীন সার্বভৌম দেশের মতো করে এটাকে ট্রিট করতে হবে। এটা ভারতের এই অ্যালাইনমেন্ট ভারতের দিক থেকে লাগবে। এটা যদি হয় আমাদের সমস্যা আর থাকবে না। শুধু ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ আরও যে প্রভাবশালী দেশগুলো আছে তাদেরও তো এটি বোঝার বিষয় আছে যে এখানে একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট। একদম তাই, প্রত্যেকেরই। কিন্তু আমি আবার এটা মানতে হবে, আমরা পৃথিবী যেহেতু বুঝি মোটামুটি, প্রত্যেকেরই সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্ট থাকে। সো নির্বাচিত সরকারকেও সে চেষ্টা করবে তার সাথে অ্যালাইন করতে, কিন্তু নির্বাচিত সরকার একটা শক্তি থাকে, সিম্পল।
আমাদের প্রধানমন্ত্রী যখন কারোর সাথে ডিল করতে যান উনি সাহস নিয়ে যান 2/3 মেজরিটি, বা আমি জেনারেল মেজরিটি যদি আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি ক্ষমতায় আছি বিকজ অফ দ্যাট। নোবডি আমাকে কোনো না কোনো সাপোর্ট দিয়ে ক্ষমতায় রেখেছে, ভোট চুরি বা অন্য কোনো ক্ষেত্রে, তাই না? এটি আলাদা একটা কনফিডেন্স তখন যখন যান তুমি অন্য দেশগুলোর সাথে এই নেগোসিয়েশন এবং ডিসকাশনে বেটার অবস্থানে থাকেন। তারপরও এটা ফ্যাক্ট, আমরা তো আবারও বলছি পৃথিবী বুঝি, বাংলাদেশ স্ট্র্যাটেজিকলি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এখানে চায়নার ইন্টারেস্ট আছে, ইউএসের ইন্টারেস্ট আছে, ইউরোপ অ্যাজ এ হোল ইন্টারেস্ট আছে। এই যে আমরা খেয়াল করবো বোয়িং না এয়ারবাস, এই নিয়ে কিন্তু বিজনেস নিয়ে শুরু হচ্ছে। সো এগুলো আছে, কিন্তু ওই যে বললাম আমরা বেটার ডিল করতে পারবো, কারণ আমরা একটা ভালো নির্বাচিত সরকার আছে। জনগণ তেমনটাই আশা করে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করতে চাই, সরকারের যে 1 মাসের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? যদিও আপনি সরকারের অংশ, এরপরও আপনাকে এই প্রশ্নটি আসলে করতেই হচ্ছে অভ্যাসবশত। সরকারের 1 বছরের মূল্যায়ন, 1 মাসের মূল্যায়ন। 1 মাসে আমরা অনেক কিছু করেছি, সত্যিই করেছি। 1 মাসে আমরা আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিংয়ের আয়োজন করেছি, খুবই বিস্তারিত তালিকা আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। কিছু ভুলভ্রান্তি আছে, এটা কিছুটা সিস্টেমের প্রবলেম, কিছুটা সরকার চেষ্টা করলো, বাংলাদেশ বিরাট দেশ, কিছু ভুলভ্রান্তি হবে। আমি একটা কথা আমাদের সরকারের দিক থেকে, এই সরকারের দিক থেকে বলতে চাই, সেটা হলো ভুল করেও গলা চড়িয়ে এই সরকার বলবে না আমরা যা করেছি সঠিক করেছি। এই সরকার ভুল করলে এই সরকার ভুল স্বীকার করবে, সেই সরকার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করবে। আমরা উই মে নট বি দ্য বেস্ট, বাট উইল ট্রাই দ্য বেস্ট। এই সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং করতে করতে একটা সময় আমরা বেস্ট হয়ে যাব আশা করি। এটাই আজকে অনুষ্ঠানের আপনার শেষ বার্তা, যে সরকার হয়তো বেস্ট না হলেও বেস্ট হওয়ার চেষ্টা করছে এবং সে বেস্ট চেষ্টাটা করছে সে। জি, অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহিদুর রহমান আমাদের স্টুডিওতে শেষ সময় দেওয়ার জন্য। আশা করছি আগামীতে আবারও আপনার সাথে আমরা কথা বলবো। আপনার সুস্থতা কামনা করছি। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তমঞ্চ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামীতে নতুন অতিথির সাথে নতুন বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।